পৃষ্ঠ সংখ্যা 309। 7. বিশ্বের ঠান্ডা লড়াইয়ের সামগ্রিক প্রভাব আলোচনা করো। তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই বৃহৎ শক্তি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ইউরোপে যে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয় তা অচিরেই সমগ্র আন্তর্জাতিক সম্পর্ককে ভীষণভাবে প্রভাবিত করে। সেই প্রভাবের ক্ষেত্র কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ ছিল তা নয়, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি সমস্ত কিছুকেই তা প্রভাবিত করেছিল। বিশ্বের ঠান্ডা লড়াইয়ের সামগ্রিক প্রভাব। 1. অস্থায়ী ব্যবস্থা স্থায়ী রূপায়ণে। তৃতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন যে সমস্ত সামরিক ব্যবস্থা গৃহীত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের পরিণতি হিসাবে, তা কিন্তু শেষ পর্যন্ত একটা পাকাপাকি ব্যবস্থাতেই পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যুদ্ধ চলাকালীন পটসডাম সম্মেলনে জার্মানিকে সাময়িকভাবে যে 4টি ভাগে ভাগ করার সিদ্ধান্ত হয়, ঠান্ডা লড়াইয়ের আবর্তে সেই বিভক্তিকরণ একটা স্থায়ী রূপ পায়। ঠান্ডা লড়াইয়ের অবসান 1990 খ্রিস্টাব্দে জার্মানি আবার ঐক্যবদ্ধ হয়েছে বটে, কিন্তু কোরিয়ার বিভাজন কিন্তু থেকেই গেছে। 2. দ্বিমেরুকরণ রাজনীতির উদ্ভবে। ঠান্ডা লড়াই দ্বিমেরুকরণ রাজনীতি সৃষ্টি করে, অর্থাৎ যুদ্ধ পরবর্তীকালে বিশ্বের যে দুটি মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বিকাশ ঘটেছিল, তাদের অন্য কোনো তৃতীয় শক্তির ভূমিকা মোটেই গুরুত্বপূর্ণ ছিল না। উভয় শক্তিকে কেন্দ্র করেই পরবর্তীকালে অর্থনৈতিক ও সামরিক দুনিয়া দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। 3. পরোক্ষ যুদ্ধ সৃষ্টিতে। বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল দুই মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো যুদ্ধও বাধেনি, কিন্তু ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিভিন্ন দেশের মধ্যে প্রায়শই যুদ্ধ লেগেই ছিল। কোরিয়ার যুদ্ধ 1950 থেকে 53 খ্রিস্টাব্দ তার উদাহরণ। 4. আর্থসামাজিক উন্নয়নের গতিরোধে। ঠান্ডা লড়াই প্রত্যেক দেশকে নিজ নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার প্রতিযোগিতায় অবতীর্ণ করেছিল। ফলে সেই সমস্ত দেশে প্রতিরক্ষা খাতে ব্যয় ভীষণভাবে বেড়ে যায়। এই কারণে প্রতিটি দেশেরই আর্থসামাজিক অবস্থার উন্নতি দারুণভাবে ব্যাহত হয়। 5. পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টিতে। ঠান্ডা যুদ্ধকালীন পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই বৃহৎ শক্তি বিপুল পরিমাণ পরমাণু অস্ত্র সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠলে বিশ্ববাসী পরমাণু যুদ্ধের আশঙ্কায় ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। 6. আঞ্চলিক সামরিক জোট গঠনে। ঠান্ডা লড়াই একটি অনুষঙ্গ ছিল বৃহৎ শক্তিবর্গের আঞ্চলিক সামরিক জোট গড়ে তোলা। মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ন্যাটো, সিয়াটো, মেডো, পরবর্তীকালে সেন্টু, আনজাস আর রাশিয়ার তত্ত্বাবধানে ওয়াশ চুক্তি সংস্থা গড়ে তোলা হয়। ওই সমস্ত ন্যাটো, সিয়াটো, মেডো, পরবর্তীকালে সেন্টু, আনজাস আর রাশিয়ার তত্ত্বাবধানে ওয়াশ চুক্তি সংস্থা গড়ে তোলা হয়। এই সমস্ত সামরিক জোট গঠন বিশ্বশান্তির পক্ষে মোটেই বাঞ্ছনীয় ছিল না। এগুলি একদিকে যেমন সুখের আশঙ্কাকে বজায় রেখেছিল, অন্যদিকে তেমনি রাষ্ট্রসংঘের গুরুত্বকে যথেষ্টই হ্রাস করে দিয়েছিল। 7. তৃতীয় বিশ্বের ধারণা গঠনে। ঠান্ডা লড়াইয়ে আবর্ত থেকে জন্ম নিয়েছিল তৃতীয় বিশ্বের ধারণা। তাই সেই সময় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলো তৃতীয় বিশ্ব স্বাধীনভাবে নিজেদের ঠান্ডা লড়াইয়ে আবর্তে সামিল করতে চায়নি। তবুও সময়কালে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে সংঘর্ষ ঘটেছিল, তার পিছনে অনেক ক্ষেত্রেই কিছু ঠান্ডা লড়াইয়ের ভূমিকা ছিল। 8. জোট নিরপেক্ষ রাজনীতির উদ্ভবে। ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিশ্বে জন্ম নিয়েছিল জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষ নীতি হল আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কোনো জোট বা গোষ্ঠীর সঙ্গে নিজেদের যুক্ত না করা। অর্থাৎ কি গণতান্ত্রিক ধনতন্ত্রবাদের জোট, কি সমাজতান্ত্রিক শিবির, উভয়ের থেকে সমদূরত্ব বজায় রাখা। এই নিরপেক্ষ রাজনীতির উদ্ভবে সাহায্য করে ঠান্ডা লড়াই। 9. জাতিসংঘের যৌথ নিরাপত্তা ব্যবস্থা ভাঙনে। ঠান্ডা যুদ্ধের জন্য রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সর্বত্র সুষ্ঠুভাবে প্রসারিত হতে পারেনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পরিচালনাধীন যৌথ নিরাপত্তা ব্যবস্থা তাই কার্যত ভেঙে পড়ে। 10. বিভিন্ন আন্তর্জাতিক সংকট সৃষ্টিতে। ঠান্ডা লড়াইয়ের বহিঃপ্রকাশ হিসেবে দেখা দিয়েছিল কোরিয়া যুদ্ধ 1950-53 খ্রিস্টাব্দে, বার্লিন সংকট 1961, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962, আফগানিস্তানের সোভিয়েত যুদ্ধ 1979-89, ন্যাটো সংকট 1983 প্রভৃতি। উপসংহার: ঠান্ডা লড়াই মূলত ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দ্বন্দ্ব, যা বিশ্বের বেশিরভাগ দেশগুলোকে প্রভাবিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোভিয়েত ইউনিয়নের ভাঙন পর্যন্ত স্থায়ী ছিল এই লড়াই। পৃষ্ঠা 310। মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের ঘোষণার পর থেকে সমগ্র বিশ্বজুড়েই বালির নিচে চোরা স্রোতের মতো প্রবাহিত এই সংঘাত এক গুমোট আবহাওয়া ধরে রেখেছিল। ঐতিহাসিক ফ্রিডম্যান ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে লিখেছেন, এটি বিশেষ করে কিছু কারণ ছিল যে ঠান্ডা যুদ্ধ গরম যুদ্ধের প্রস্তুতি পর্ব নয়, কিন্তু এটি একটি নতুন ধরনের যুদ্ধ কৌশল।
প্রশ্ন ৮ সংক্ষেপে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বিশ্লেষণ করো। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ওয়াশিংটন পোস্টে কয়েকটি ধারাবাহিক প্রবন্ধ লেখার সময় কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন 1947-এ। ওই বছরই মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন। এর অনেক পরে 1955-তে 18 জুলাই জেনেভাতে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বুলগানিনও কোল্ড ওয়ার শব্দটি উল্লেখ করেন। ঠান্ডা লড়াই আসলে কোনো সশস্ত্র যুদ্ধ নয়, এটি হচ্ছে মতাদর্শগত, রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের কুফল। পিটার ক্যালভোকোরিস দ্য ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 গ্রন্থে এই মত প্রকাশ করেছেন। সোভিয়েত গোষ্ঠী ও পশ্চিমী শক্তি মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক এবং আদর্শগত সংঘর্ষবিহীন, নিরবচ্ছিন্ন, তীব্র প্রতিযোগিতাকে ঠান্ডা লড়াই রূপে সংজ্ঞায়িত করা যায়। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি। বিশ্বজুড়ে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি বিশ্লেষণ করে দেখা যাবে যে এক যুদ্ধ পরিবেশ। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয় পক্ষ নিজেদের মধ্যে সরাসরি কোনো শক্তি পরীক্ষায় অবতীর্ণ না হলেও এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশগুলোকে পরোক্ষভাবে মদত দিয়ে যুদ্ধের বাতাবরণ বজায় রেখেছিল। এই সময় উভয় পক্ষই বিপজ্জনক পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছিল। ২ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি। অস্ত্র প্রতিযোগিতার দরুন উভয় পক্ষেরই বার্ষিক প্রতিরক্ষা ব্যয় ক্রমশ বেড়ে যাচ্ছিল। ৩ সংঘর্ষহীনতা, উদ্দেশ্যমূলক প্রচার, অন্তর্ঘাত, এমনকি সীমিত কিছু নাশকতামূলক কাজকর্মে ঠান্ডা লড়াই উৎসাহ দিলে কোনো ক্ষেত্রেই তা শেষ পর্যন্ত ব্যাপক সংঘর্ষে পরিণত হয়নি। উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা থাকলেও যুদ্ধের মর্মান্তিক পরিণতির ব্যাপারে উভয়ই ছিল সতর্ক, ফলে প্রত্যক্ষ যুদ্ধ ঘটেনি। ৪ আদর্শগত দ্বন্দ্ব। ঠান্ডা লড়াইয়ের রাজনীতির মধ্যে আদর্শগত দ্বন্দ্ব দেখা যায়। একদিকে সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদের প্রসার, অপরদিকে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী আগ্রাসনের তীব্র আদর্শগত দ্বন্দ্বের সৃষ্টি হয়। ৫ ভৌগোলিক বিভাজন। ঠান্ডা লড়াইয়ের রাজনীতি ভৌগোলিক বিভাজন ঘটায়। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো, মেডো, সেটো, সিয়াটো, অ্যাঞ্জাস প্রভৃতি রাষ্ট্রজোট গঠিত হলে তা প্রত্যুত্তরে রাশিয়া গঠন করে ওয়ারশো চুক্তি সংস্থার মতো রাষ্ট্রজোট, ফলে স্পষ্টতই ভৌগোলিক দিক থেকে বিভাজন ঘটে যায়। উপসংহার। ঠান্ডা যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণে বলা যায় যে এটি আসলে যুদ্ধও নয়, শান্তিও নয়। যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক অস্বস্তিকর অবস্থা। তাই বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ হল এক যুদ্ধবিহীন যুদ্ধ। ঠান্ডা যুদ্ধে অপর নাম দেওয়া হয়েছিল স্নায়ুযুদ্ধ। প্রশ্ন ৯ বার্লিন অবরোধ বা বার্লিন সংকটের বিশদ আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিকে রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইংল্যান্ড এই 4টি দেশের কর্তৃত্বাধীনে 6টি পৃথক অঞ্চলে ভাগ করা হয়। এখানে প্রতিটি রাষ্ট্র নিজেদের আলাদা আলাদা উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল। রাশিয়া চেয়েছিল তার অধিকার করা পূর্ব জার্মানিতে এক তাবেদার সরকার প্রতিষ্ঠিত হোক, কিন্তু মিত্রশক্তি চেয়েছিল তাদের অধিকার করা অঞ্চলগুলি নিয়ে পশ্চিম জার্মানি গঠন করতে। এর ফলে জার্মানি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সৃষ্টি হয় বার্লিন সংকট, বার্লিন অবরোধ বা বার্লিন সংকট। বার্লিন অবরোধের পটভূমি। পটসডাম সম্মেলন 1945-এর 17 জুলাই থেকে 2রা আগস্ট 4 বৃহৎ শক্তি সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স একজোট হয়ে বার্লিন সংকটের পটভূমি রচনা করে। সম্মেলনে ঠিক হয় 5টি ভি প্রয়োগ। জার্মানির ওপর 5টি ডি, 5 ডিজ: ডিমিলিটারাইজেশন বেসামরিকীকরণ, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অবশিল্পায়ন, ডি সেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ, ডেমোক্রাইজেশন গণতন্ত্রীকরণ এবং ডেনাজিফিকেশন অবনাৎসিবাদীকরণ প্রয়োগ করা হবে। 2 জার্মানি বিভাজন। জার্মানিকে 4 ভাগে ভাগ করা হবে। 1 রাশিয়ার অঞ্চল, ওডার নিস নদীর তীর বরাবর এলব পর্যন্ত অঞ্চলের অধিকার পাবে হচ্ছে রাশিয়া। 2 মার্কিন অঞ্চল। জার্মানির দক্ষিণ অঞ্চলের অধিকার পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। 3 ব্রিটিশ অঞ্চল। জার্মানির উত্তর পশ্চিম অঞ্চলের অধিকার পাবে ব্রিটেন। 4 ফ্রান্সের অঞ্চল। জার্মানির দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকার পাবে ফ্রান্সে। 3 একই অর্থনৈতিক নীতি। 4 ভাগে বিভক্ত হলো সমগ্র জার্মানিতে অর্থনৈতিক নীতি থাকবে একটি। জার্মানি 4টি ভাগে একই অর্থনীতি চালু রাখার জন্য বার্লিনে গঠিত হবে এসিসি, অ্যালাইড কন্ট্রোল কাউন্সিল। 4 বার্লিন বিভাজন। জার্মানির রাজধানী বার্লিনকেও 4 ভাগে ভাগ করা হবে বলে ঘোষণা করা হয়। পৃষ্ঠ সংখ্যা 311। সোভিয়েত কর্তৃক বার্লিন অবরোধ। বার্লিন ছিল পূর্ব জার্মানির অংশ, তাই তা ছিল রাশিয়ার কর্তৃত্বাধীন। আবার পশ্চিম জার্মানিতে মার্কিনিরা যে আর্থিক উন্নয়নের উদ্যোগ নয় তাতে রাশিয়া ক্ষুব্ধ হয়েছিল। এর ফলে রাশিয়া পশ্চিমী রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ যা ছিল রাশিয়ার অধীনস্থ অবরোধ করে 1948-এর 24শে জুন। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত। অবরোধের ফলে বার্লিনের 20 লক্ষ মানুষ অনাহার ও বিনা চিকিৎসার মুখোমুখি হয়। বার্লিন অবরোধে রাশিয়ার মূল উদ্দেশ্য ছিল 2টি।
এক, পশ্চিমী শক্তিজোটের ওপর চাপ সৃষ্টি করে তাদের নিয়ন্ত্রণ থেকে বার্লিন শহরকে মুক্ত করা। ২, পশ্চিম জার্মানিতে আমেরিকা ও ব্রিটেনের নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনাকে বানচাল করা। সংকটের অবসান। রাশিয়ার বার্লিন অবরোধের ফলে পশ্চিম জার্মানিতে চরম খাদ্য সংকট দেখা দেয়। ব্রিটেন ও আমেরিকা রাশিয়ার অবরোধের কাছে নতি স্বীকার না করে দীর্ঘ 11 মাস ধরে 1400 বিমানের সাহায্যে আকাশপথে অবরুদ্ধ বার্লিন অঞ্চলকে প্রতিদিন 8,000 টন খাদ্য সামগ্রী, ওষুধ, তেল, কয়লা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেয়। এই ঘটনা বার্লিন এয়ারলিফট নামে খ্যাত। স্তালিন এই আকাশপথে সরবরাহ ব্যবস্থা বিরোধিতা করার সাহস দেখাতে পারেনি। অবশেষে বাধ্য হয়ে রাশিয়া 293 দিন পর অবরোধ তুলে নেয় 1949-এর 12ই মে। বার্লিন সংকটের গুরুত্ব। ঠান্ডা লড়াইয়ের যুগে বার্লিন অবরোধ 1948-এর 24শে জুন থেকে 1949-এর 12ই মে একটি উল্লেখযোগ্য ঘটনা। আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনার গুরুত্ব অপরিসীম। স্টালিনের নীতির ব্যর্থতা। এই অবরোধের পরিণতি রাশিয়ার পক্ষে শুভ হয়নি। এর দ্বারা স্টালিনের নীতির ব্যর্থতা প্রমাণিত হয়। 2, ঠান্ডা লড়াইয়ের তীব্রতা। এই ঘটনা ঠান্ডা লড়াইকে তীব্রতর করে তোলে। 3, রাশিয়া ও পশ্চিমী গোষ্ঠীর বিচ্ছেদে। পশ্চিমী গোষ্ঠীর উদ্দেশ্য সম্বন্ধে রাশিয়া অবিশ্বাস প্রকাশ্য বিচ্ছেদের মধ্য দিয়ে সত্যরূপে প্রতিষ্ঠিত হয়। 4, জার্মানি বিভাজনে। ধনতন্ত্র এবং সাম্যবাদী এই দুইটি ভিন্নধর্মী শাসন প্রক্রিয়া জার্মানি বিভক্ত হয়ে যায়। 5, রুশ বিরোধী মার্কিন নীতি গ্রহণে। পশ্চিম ইউরোপে ট্রুম্যানের ভূমিকা সম্পর্কে এতদিনে দ্বিধাগ্রস্ত মার্কিন সেনেট এই ঘটনার পর তার তীব্র রুশ বিরোধী নীতি পূর্ণ সমর্থকে পরিণত হয়। 6, সামরিক জোট গঠন। সর্বোপরি এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক শক্তি জোট গঠনের প্রক্রিয়াকে মদত দেয়। বার্লিন সংকটের ফলাফল। বার্লিন সংকটের ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। 1, জটিলতা বৃদ্ধি। বার্লিন সংকট আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল। আমেরিকার সাম্যবাদের প্রসার রোধ করতে চাইলেও রাশিয়া পুঁজিবাদের প্রসার রোধে সচেষ্ট হয়, ফলে বিশ্ব রাজনীতি জটিল রূপ ধারণ করে। পৃষ্ঠা সংখ্যা 312। 2, জার্মানিতে আলাদা সরকার। মার্কিন জোটের মধ্য দিয়ে পশ্চিমী জার্মানি জার্মান যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হিসাবে 1949-এর 21শে মে আত্মপ্রকাশ করে। পশ্চিম জার্মানির প্রধান হন খ্রিস্টান ডেমোক্রেটিক দলের কনরাড আদানুর। আর রুশ জোটের মধ্যে পূর্ব জার্মানি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক জিডিআর হিসেবে পরিচিতি পায়। এই সরকারের কর্ণধার হন অ্যাটো গ্রোটোহার। স্টালিনের মৃত্যুর 1953 পরবর্তীকালে বার্লিন সমস্যা আবার জটিল হয়ে ওঠে। 1958 খ্রিস্টাব্দে সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ বার্লিন থেকে সমস্ত বিদেশি সেনা অপসারণের দাবি জানালে পরিস্থিতি জটিল হয়। এর কিছুকাল পর রাশিয়া পূর্ব জার্মানির বাসিন্দাদের পশ্চিম জার্মানিতে যাওয়া নিষিদ্ধ করে দেয় এবং 1961 খ্রিস্টাব্দের 13ই আগস্ট পূর্ব জার্মানির সেনাবাহিনী পূর্ব ও পশ্চিম বার্লিনের মধ্যে কংক্রিটের ও কাঁটাতারে বেড়া দিয়ে প্রাচীর গড়ে তোলে। 3, সামরিক শক্তি বৃদ্ধি। এই সংকট থেকে শিক্ষা নিয়ে বৃহৎ শক্তিভূত দেশগুলো নিজেদের সামরিক শক্তিকে আরও মজবুত করার দিকে নজর দেয়, যার পরিণতি হিসেবে পরবর্তীকালে ঠান্ডা লড়াই রাজনীতি আরও পরিপুষ্ট হয়। বার্লিন সংকট পশ্চিমী শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করে। পশ্চিম ইউরোপে যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়, যার ফলস্বরূপ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয়। বার্লিন সংকট সৃষ্টিতে রাশিয়ার নীতি বিশ্ব রাজনীতিতে তাকে অনেকটাই কোণঠাসা করে। প্রশ্ন 10, পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার নেতৃত্বের সাম্যবাদের বিস্তার সম্বন্ধে আলোচনা করো। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া কিভাবে পূর্ব ইউরোপে তার প্রাধান্য স্থাপন করেছিল। বহু বছর ধরে পূর্ব ইউরোপের দেশগুলো স্বাধীনতা অপেক্ষাকৃত শক্তিশালী রাষ্ট্রের দ্বারা বারবার বিঘ্নিত হয়েছে। পরবর্তীকালে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত শক্তিশালী দেশের মধ্যে রাশিয়া অন্যতম হলেও তার উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের পরিবর্তে সাম্যবাদের বিস্তার ঘটানো। পূর্ব ইউরোপের সাম্যবাদের বিস্তার রুশ জার্মান দ্বন্দ্বের মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার সূত্রেই পূর্ব ইউরোপে বেশ কটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। কিন্তু 3-এর দশকে নাৎসি জার্মানি পূর্ব দিকে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করলে ওই সমস্ত রাজ্য জার্মানি পদানত হয়। এইভাবে জার্মানির মুখোমুখি দাঁড়িয়ে নিজ অস্তিত্ব রক্ষার প্রশ্নে রাশিয়া শঙ্কিত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে রাশিয়া লাল ফৌজি সমগ্র পূর্ব ও মধ্য ইউরোপকে জার্মানির কবলমুক্ত করে ওইসব অঞ্চলে সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। সোভিয়েত রাষ্ট্রজোট গঠনের দ্বারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র গণতান্ত্রিক রাষ্ট্রকে
রাশিয়া সরাসরি নিজের অঙ্গীভূত করে নেয়। এরপর পূর্ব ইউরোপের যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড ও পূর্ব জার্মানি এই 8টি দেশকে রাশিয়া কমিনফর্মের অন্তর্ভুক্ত করে। অবশ্য অল্পকাল পরেই যুগোস্লাভিয়া কমিনফর্ম থেকে বিতাড়িত হয়। এরপর পূর্ব ইউরোপের বাকি দেশগুলোতে রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত সাম্যবাদ দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। সোভিয়েতের উদ্দেশ্য পূর্ব ইউরোপের দেশগুলোতে সোভিয়েত তথা রাশিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল যে সমস্ত উদ্দেশ্যে, তা হলো: 1. সমাজতান্ত্রিক মতাদর্শের বিস্তার ঘটানো। সমস্ত বিজয়ী শক্তি পরাজিত শক্তিসমূহের উপর নিজেদের মতাদর্শ, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ইত্যাদি চাপিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। তার উপর বিশ্বের সর্বত্র সাম্যবাদী ভাবধারা বিস্তারের লক্ষ্যে ওই অঞ্চলের ওপর রাশিয়ার আধিপত্য স্থাপনের প্রয়োজন তো ছিলই, কাজে এই ব্যাপারে রাশিয়ার দিক থেকে তার প্রচেষ্টা যুক্তিযুক্ত ছিল। 2. শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর অভাব। ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে রাশিয়াকে পূর্ব ইউরোপে আধিপত্য বিস্তারে উৎসাহিত করে। 3. নিরাপত্তা বলয় গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নির্দেশে জার্মান সেনা রাশিয়ার উপর আক্রমণ হেনেছিল, কাজেই যুদ্ধ পরবর্তী সময়েও নিরাপত্তার তাগিদে ওই অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে নিরাপত্তা বলয় গড়িয়ে তোলা সোভিয়েতের কাছে খুব জরুরি ছিল। পৃষ্ঠা 313। 4. আর্থিক পুনরুজ্জীবন। নিজেদের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য সম্পদ আহরণ এবং নিজস্ব শিল্পজাত পণ্যের বাজার হিসাবেও পূর্ব ইউরোপে রাশিয়ার কাছে ছিল খুব গুরুত্বপূর্ণ। 5. জোটবদ্ধতা। প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে কূটনৈতিক দিক থেকেও রাশিয়া যে বিচ্ছিন্ন ছিল তার থেকে মুক্তি পেতে সেটি নিজস্ব জোট গড়ে তুলতে উৎসাহী ছিল। তাই এক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উদ্দেশ্য রাশিয়ার মধ্যে কাজ করেছিল। পূর্ব ইউরোপে রুশীকরণের পদ্ধতি। পূর্ব ইউরোপে রুশীকরণ করতে রাশিয়া 5টি স্তর বিশিষ্ট একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করেছিল। সেগুলো হচ্ছে: 1. রুশ নিয়ন্ত্রণাধীন অস্থায়ী সরকার গঠন। প্রথমে রাশিয়া পূর্ব ইউরোপে বেশ কিছু দেশে প্রতিষ্ঠিত সরকারকে ইউরোপে বেশ কিছু দেশে ফ্যাসিবাদী, প্রতিক্রিয়াশীল ইত্যাদি আখ্যা দিতে শুরু করে। তারপর সেখানে পপুলার ফ্রন্ট নামক সর্বদলীয় একটি অস্থায়ী সরকার গঠন করা হয়। এই সরকারকে এমনভাবে গড়া হয় যাতে তার নিয়ন্ত্রণ ক্ষমতা কেবল সোভিয়েত কমিউনিস্টদের হাতেই থাকে। 2. অকমিউনিস্টদের উৎখাত। পরের স্থলে যেখানে অকমিউনিস্ট গোষ্ঠীগুলোকে ধীরে ধীরে ঠান্ডা মাথায় উৎখাত করে মন্ত্রিসভার সমস্ত গুরুত্বপূর্ণ পদ, বিশেষ করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর কমিউনিস্টদের অধীনে আনা হয়। 3. একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা। সেখানে সমস্ত অকমিউনিস্ট মন্ত্রীদের বিতাড়িত করে কমিউনিস্টদের একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়। 4. নতুন শাসনতন্ত্র রচনা এবং প্রবর্তন। দেশগুলোতে রাশিয়ার অনুকরণে একটি নতুন শাসনতন্ত্র রচনা করে নিয়ন্ত্রিত গণভোটের মাধ্যমে সেই শাসনতন্ত্র প্রবর্তন করা হয়। 5. রাষ্ট্রীয় ক্ষমতা দখল। এইভাবে সেখানকার কমিউনিস্ট পার্টি বিরোধী দলগুলোকে দমন করে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, যানবাহন, ধর্মস্থান, সংবাদপত্র, এমনকি ব্যক্তি স্বাধীনতা সমস্ত কিছুর উপর দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়। পূর্ব ইউরোপের সোভিয়েত নিয়ন্ত্রিত কাঠামো। পূর্ব ইউরোপের সোভিয়েত অনুগত রাষ্ট্রগুলির ওপর নিয়ন্ত্রণ স্থায়ীভাবে বজায় রাখতে রাশিয়া যে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছিল তার দুটি দিক ছিল: অর্থনৈতিক এবং সামরিক। আসলে পূর্ব ইউরোপের দেশগুলোতে আমেরিকার মার্শাল পরিকল্পনার প্রলোভন থেকে রক্ষা করে সেখানে সাম্যবাদকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই রাশিয়াকে এরকম একটা শক্ত পরিকাঠামো গড়ে তুলতে বাধ্য করেছিল। প্রশ্ন 11. কিভাবে রোমানিয়াতে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? পূর্ব ইউরোপে রুশ সম্প্রসারণের গতিধারায় রোমানিয়া ছিল উল্লেখযোগ্য একটি দেশ। বহুদিন থেকে রোমানিয়া কমিউনিস্ট আন্দোলনের স্বতন্ত্রতা বজায় ছিল। রোমানিয়ার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র যে জার্মান ফেডারেল রিপাবলিকে পশ্চিম জার্মানির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। সমাজতান্ত্রিক দেশও রোমানিয়া তার বিদেশ নীতিতে পুঁজিবাদী দেশগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাই বোধহয় সমাজতান্ত্রিক দেশ হয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক ততটা বন্ধুত্বপূর্ণ হয়নি। রোমানিয়া সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা। 1. বিবাদের কারণ। সোভিয়েত রোমানিয়া বিবাদের কারণগুলো হচ্ছে: 1. অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, তেল সরবরাহের জন্য পাইপলাইন প্রতিষ্ঠা, বিদেশি নীতিতে পুঁজিবাদের আহ্বান ইত্যাদিকে কেন্দ্র করে। 2. রোমানিয়া ওয়ার্স চুক্তি জোটের কমিকনের সদস্য রাষ্ট্র ছিল, তবুও সে ফ্রান্স, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা সোভিয়েত রাশিয়া ক্ষুব্ধ হয়। 2. রাজতন্ত্র প্রতিষ্ঠা। রোমানিয়া নাৎসি শাসনমুক্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে, তবে সেখান থেকে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়নি। রাজা মাইকেলের নেতৃত্বে সেখানে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 3. স্তালিনের হস্তক্ষেপ। 1945 মার্চ মাসে স্তালিন রোমানিয়ায় রুশ সেনা মোতায়েন করেন। সেই সঙ্গে তিনি রাজা মাইকেলকে কমিউনিস্টদের নিয়ে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার গঠনের নির্দেশ দেন।
এই সময় স্তালিন ইচ্ছা করলে রোমানিয়াটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু তখনও যুদ্ধ চলছিল এবং পশ্চিমী দেশগুলির সাহায্য ও সহযোগিতা তখনও রাশিয়ার প্রয়োজন ছিল। তাই বাস্তব বুদ্ধিসম্পন্ন স্তালিন ওই মুহূর্তে সেখানে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করার থেকে বিরত থাকেন। 4. কমিউনিস্ট শক্তিবৃদ্ধি। 1946-এর নির্বাচনে রোমানিয়ার কমিউনিস্ট সমর্থিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করে, তবে সেই সময় সংসদে কমিউনিস্ট সদস্য সংখ্যা ছিল মাত্র 1/6। এই নতুন সরকার অকমিউনিস্টদের উপর অকথ্য অত্যাচার শুরু করে। জনপ্রিয় কৃষক নেতা আইয়ন ম্যানিউ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা অভিযোগ আনা হয়। বলা হয় যে তারা মার্কিন ও বিদেশ মদত নিয়ে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত। বিচারে তাদের দোষী সাব্যস্ত করা হয় ও তাদের পেজেন্টস পার্টি ভেঙে দেওয়া হয়। রাজা মাইকেল পদত্যাগ করেন ডিসেম্বর 1947-এ। রাজা মাইকেলের পদত্যাগের কিছুদিনের মধ্যেই সমস্ত বিরোধীদের দমন করে একমাত্র কমিউনিস্ট অনুগামীদের নিয়ে সেখানে গঠিত হয় রোমানিয়ান ওয়ার্কার্স পার্টি নামে একটি কমিউনিস্ট দল। আসন্ন নির্বাচন 1948 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি কমিউনিস্ট পার্টির সঙ্গে মিশে যায়। নির্বাচনে কমিউনিস্ট দল 414 খ্রিস্টাব্দে সংসদীয় আসনের মধ্যে 405টিতে জিতে সরকার গঠন করে। সোভিয়েত নিয়ন্ত্রণাধীন নবগঠিত এই সরকার কাজ শুরু করলে রোমানিয়ার ওপর রুশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পৃষ্ঠা 314, প্রশ্ন 12। চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠার বিবরণ দাও। চেকোস্লোভাকিয়ার সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগে পর্যন্ত সমৃদ্ধ ধনতান্ত্রিক দেশ চেকোস্লোভাকিয়া গণতান্ত্রিক ঐতিহ্য বজায় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই চেকোস্লোভাকিয়ার সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেই অচিরেই সেই সম্পর্কে ফাটল ধরে। চেকোস্লোভাকিয়ার জাতীয়তাবাদী নেতারা আলেকজান্ডার ডুবচেকের নেতৃত্বে রাজনৈতিক ব্যবস্থার গণতান্ত্রিকরণের উদ্যোগ নিলে সেখানকার সমাজতান্ত্রিক অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া ওয়ারশো চুক্তিজোটের বাহিনীকে চেকোস্লোভাকিয়াতে পাঠায়। এতে দুই দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এক সরকার গঠনের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর চেকোস্লোভাকিয়া জার্মানি বন্ধন থেকে মুক্ত হয়। কমিউনিস্ট নেতা ক্লেমেন্ট গোটওয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। 1946 খ্রিস্টাব্দে আয়োজিত সাধারণ নির্বাচনে কমিউনিস্ট দল সর্বোচ্চ ভোট পায়। এদিকে প্রবাসী চেক রাষ্ট্রপতি এডওয়ার্ড বেনেস লন্ডন থেকে স্বদেশে ফিরে পুনরায় চেক প্রেসিডেন্ট পদ গ্রহণ করেন। রাশিয়ার চাপে বেনেস চেকোস্লোভাকিয়ার রুথেনিয়া প্রদেশটি সোভিয়েতকে ছেড়ে দিতে বাধ্য হন। কমিউনিস্ট নেতা ভাক্লাভ নোসেক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। ভাক্লাভ নোসেক। 2. অকমিউনিস্ট উৎখাতের সুবাদে 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে বেনেসের চেক সরকার আমেরিকার মার্শাল পরিকল্পনার শর্তাবলী মেনে নিলে রাশিয়া শঙ্কিত হয়ে পড়ে। সে আশঙ্কা করে এর ফলে চেকোস্লোভাকিয়ার সাম্যবাদ বিরোধী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এখন সারা পূর্ব ইউরোপে সোভিয়েত কর্তৃত্ব বিপন্ন হয়ে পড়বে। তাই স্তালিনের নির্দেশে সেখানে শুরু হয় অকমিউনিস্টদের উৎখাত ও নিধন। 3. অভ্যন্তরীণ দ্বন্দ্বের সূত্র। স্তালিনের পরামর্শ মেনে প্রধানমন্ত্রী গোটওয়াল্ড বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার কাজ শুরু করেন। 1948 ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী ভাক্লাভ নোসেক প্রাগের 8 জন পুলিশ অফিসারকে বরখাস্ত করে তাদের জায়গায় 8 জন সাম্যবাদী মনোভাবাপন্ন ব্যক্তিকে নিয়োগ করেন। সরকারের অধিকাংশ মন্ত্রীর তীব্র প্রতিবাদ করেন। ওই সমস্ত অফিসারকে পুনর্নিয়োগের দাবি জানান। প্রধানমন্ত্রী গোটওয়াল্ড কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকেই সমর্থন করেন। ফলে যুক্তফ্রন্ট সরকার থেকে অকমিউনিস্ট অনেক মন্ত্রী পদত্যাগপত্র পেশ করেন। এর ফলে সে দেশে কমিউনিস্ট এবং অকমিউনিস্টদের মধ্যে প্রবল দ্বন্দ্ব দেখা দেয়। 4. বেনেসের পদত্যাগের সূত্রে। প্রেসিডেন্ট বেনেস অকমিউনিস্ট মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণে বাধ্য হলে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট সংখ্যাগরিষ্ঠ মন্ত্রিসভা গঠিত হয়। 1948-এর 10ই মার্চ উদারপন্থী গণতান্ত্রিক নেতা এবং সরকারের বিদেশমন্ত্রী জা ম্যাসারিকের সন্দেহজনকভাবে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট সৃষ্টি হলে প্রেসিডেন্ট বেনেস পদত্যাগ করতে বাধ্য হন। জুন 1948। 5. সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী গোটওয়াল্ড চেকোস্লোভাকিয়ার নতুন প্রেসিডেন্ট হন 1948 খ্রিস্টাব্দে। ফলে দেশে কমিউনিস্ট প্রভাব প্রবলভাবে বৃদ্ধি পায়। সমস্ত অকমিউনিস্ট দল ভেঙে দেওয়া হয়। কমিউনিস্ট পার্টি তখন থেকে চেকোস্লোভাকিয়ার একচ্ছত্র হয়ে ওঠে। চেকোস্লোভাকিয়া প্রতিষ্ঠিত হয় সোভিয়েত কর্তৃত্ব। হাঙ্গেরিতে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে রাশিয়ার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে এক অস্থায়ী জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একাধিক ঘটনার ঘাত প্রতিঘাতে শেষে হাঙ্গেরিতে সোভিয়েতপন্থী সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে। সোভিয়েত অনুকরণে গঠিত হয় বামপন্থী হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র। রুশ ধাঁচে হাঙ্গেরিতে প্রজাতন্ত্র গঠন প্রক্রিয়া। হাঙ্গেরিতে সোভিয়েত কর্তৃত্ব প্রতিষ্ঠা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে রাশিয়ার প্রত্যক্ষ মদতে হাঙ্গেরিতে এক অস্থায়ী জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। একাধিক ঘটনার ঘাত প্রতিঘাতে শেষে হাঙ্গেরিতে সোভিয়েতপন্থী সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে। সোভিয়েত অনুকরণে গঠিত হয় বামপন্থী হাঙ্গেরীয় গণপ্রজাতন্ত্র। রুশ ধাঁচে হাঙ্গেরিতে প্রজাতন্ত্র গঠন প্রক্রিয়া এক সরকারি ক্ষমতা লাভের মধ্য দিয়ে 1946 খ্রিস্টাব্দে জানুয়ারিতে হাঙ্গেরিতে এক সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্মল অ্যান্ড হোল্ডার্স দল এবং সমাজতন্ত্রী দল মিলিতভাবে 56% ভোট পেয়ে ক্ষমতায় আসে। বিশ্বযুদ্ধোত্তর হাঙ্গেরিতে এই প্রথম সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসান ঘটে। যুক্তরাষ্ট্রের শাসন শুরু হয়। কমিউনিস্ট দলের স্তালিনপন্থী রাকোসি সহকারী প্রধানমন্ত্রী পদ আর স্তালিন বিরোধী ইমরে নেগি লাভ করেন স্বরাষ্ট্র দপ্তরের কার্যভার। 2. বিরোধীদের দমনের মাধ্যমে কমিউনিস্ট পার্টি স্বরাষ্ট্র দফতরের অপব্যবহারের দ্বারা বিরোধীদের নিশ্চিহ্ন করে ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। দেশবিরোধী অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ এনে বিরোধী দলকে কালিমালিপ্ত করা হয়। সমগ্র দেশ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়। 3. নতুন সরকার গঠনের মাধ্যমে অবশেষে 1947 মে মাসে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটে। নতুন সরকার গঠনের জন্য পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জালিয়াতি ভরা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট। সমাজবাদী গণতন্ত্রী নেতা আরপাদ সাকাসিভসের নেতৃত্বে গঠিত হয় নবনির্বাচিত সরকার, যা সোভিয়েতীকরণের মাধ্যমে স্তালিনের প্রত্যক্ষ মদতে নবগঠিত এই সরকারে সর্বেসর্বা হয়ে ওঠেন স্তালিনপন্থী রাকোসি। 1949 20 আগস্ট হাঙ্গেরিতে সোভিয়েতের অনুকরণে রুশ ধাঁচে হাঙ্গেরিতে প্রজাতন্ত্র গঠন প্রক্রিয়া এক সরকারি ক্ষমতা লাভের মধ্য দিয়ে 1946 খ্রিস্টাব্দের জানুয়ারিতে হাঙ্গেরিতে এক সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্মল অ্যান্ড ল্যান্ড হোল্ডার্স দল এবং সমাজতন্ত্রী দল মিলিতভাবে 56% ভোট পেয়ে ক্ষমতায় আসে। বিশ্বযুদ্ধোত্তর হাঙ্গেরিতে প্রথম সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে রাজতন্ত্রের অবসান ঘটে ও যুক্তফ্রন্টের শাসন শুরু হয়। কমিউনিস্ট দলের স্তালিনপন্থী রাকোসি সহকারী প্রধানমন্ত্রী পদ আর স্তালিন বিরোধী ইমরে নেগি লাভ করেন স্বরাষ্ট্র দপ্তরের কার্যভার। 2. বিরোধীদের দমনের মাধ্যমে কমিউনিস্ট পার্টি স্বরাষ্ট্র দপ্তরের অপব্যবহারের দ্বারা বিরোধীদের নিশ্চিহ্ন করে ক্ষমতাশালী হয়ে উঠতে থাকে। দেশবিরোধী অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ এনে বিরোধী দলকে কালিমালিপ্ত করা হয়। সমগ্র দেশ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়। 3. নতুন সরকার গঠনের মাধ্যমে অবশেষে 1947 মে মাসে যুক্তফ্রন্ট সরকারের পতন ঘটে। নতুন সরকার গঠনের জন্য পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জালিয়াতি ভরা এই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফ্রন্ট। সমাজবাদী গণতন্ত্রী নেতা আরপাদ সাকাসিভসের নেতৃত্বে গঠিত হয়। 4. সোভিয়েতীকরণের মাধ্যমে স্তালিনের প্রত্যক্ষ মদতে নবগঠিত এই সরকারের সর্বেসর্বা হয়ে ওঠেন স্তালিনপন্থী রাকোসি। 1949 20 আগস্ট হাঙ্গেরিতে সোভিয়েতের অনুকরণে বামপন্থী 1949 খ্রিস্টাব্দে 20 আগস্ট হাঙ্গেরিতে সোভিয়েতকরণের অনুকরণে বামপন্থী গণপ্রজাতন্ত্র গঠন করা হয়। ক্রেমলিন নেতৃবৃন্দ হাঙ্গেরিতে কমিউনিস্ট নেতাদের এটা বোঝাতে সক্ষম হন যে পশ্চিমী সাম্রাজ্যবাদী আক্রমণের হাত থেকে রক্ষার জন্য হাঙ্গেরিকে সোভিয়েত অনুকরণে পরিচালনা করা দরকার। এই সূত্র ধরেই হাঙ্গেরি রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত মডেলকে অনুসরণের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে কৃষি, শিল্প এমনকি সাংস্কৃতিক ক্ষেত্রে সোভিয়েত নীতি অনুসৃত হয়। মন্তব্য: স্টালিনের মৃত্যুর পূর্ব পর্যন্ত 1953 মার্চে হাঙ্গেরিয়ান সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি সোভিয়েত অনুকরণে হাঙ্গেরিকে সমাজতান্ত্রিক ধাঁচে গঠন করার প্রচেষ্টা চালিয়ে যায়। হাঙ্গেরি সহ পূর্ব ইউরোপের পোল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া সর্বোচ্চ একই সোভিয়েতীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সাম্যবাদী রুশ শাসন কায়েম করা হয়। এ প্রসঙ্গে বুলগেরিয়ার সুবিখ্যাত কমিউনিস্ট নেতা জর্জ দিমিত্রভ বলেন, রাশিয়ার শাসন এবং পূর্ব ইউরোপের পপুলার ডেমোক্রেসির শাসন একই মুদ্রার দুটি দিক।